স্যার জড়িয়ে ধরে ডাকছে আপুকে। আপু নড়ে উঠলে সোফায় আপুর মাথাটা ঠেকিয়ে রেখে উঠে দাঁড়ালেন স্যার। মুখটা ঘুরিয়ে নিলেন আপুর দিক থেকে। আপু মাথাটা চেপে ধরে উঠে বসলো, হাত বাড়িয়ে স্যারকে ডেকে বলল, প্লিজ মেঘ, আমাকে তুই অবহেলা করিস না। আমি যতটা খারাপ হই না কেন, এটা সত্যি, তোকে আমি ভালোবাসি। তাই তো তোকে বিয়ে করলাম। তুই আমায় দূরে ঠেলে দিস না। স্যার কিছু বলতে যাবে ঠিক তখনই আপুর চেম্বারে আবির চৌধুরী ঢুকলো। রাগী দৃষ্টিতে তাকালো আপুর দিকে। মাম্মাম এসে আপুর হাত ধরে টেনে নিচে নামিয়ে দাঁড় করালো। আপুর গালে চড় মেরে বলল, আমার ভাবতেও ঘৃণা হচ্ছে। তুই আমার মেয়ে, ফুলের সাথে তুই যা করেছিস তারপর তোকে ক্ষমা করা যায় না। আমি ভুলে যাব নূর নামের আমার কোনো মেয়ে ছিল। আজ থেকে শুধু আমার একটাই মেয়ে, সেটা হলো হির। মামামের কথা শুনে আপু দুপা পিছিয়ে গেল। মেঘ স্যারের দিকে তাকালো। স্যার জানে আপু এখানে থাকলে এখন অনেক অপমানিত হবে, তাই মাম্মামকে বলল, আপনার মেয়েকে এখান থেকে নিয়ে যান, বাড়িতে গিয়ে যা ইচ্ছে বলেন। স্যারের মুখে এমন কথা শুনে আপুর খুব কষ্ট লাগছে। আপু কেঁদে উঠতে আবির চৌধুরী মেঘ স্যারকে বলল পুলিশে ফোন করতে। স্যার অসহায় দৃষ্টিতে ওনার বাবার দিকে তাকালো। স্যারের চোখে তার বাবার প্রতি আপুর ভালোবাসা দেখে স্যারের হাত ধরে কিছুটা দূরে নিয়ে গিয়ে বলল, নূরকে ভালোবাসো? স্যার নিশ্চুপ হয়ে আছে। ওনার আর বুঝতে বাকি নেই কিছু। স্যারকে বললেন, এতগুলো অপরাধ করেছে দিনের পর দিন, ডক্টর নূর, এরপরও তুমি ওকে ভালোবাসো? ঠিক আছে, পুলিশে দেব না, তবে আমার একটা শর্ত আছে। সঙ্গে সঙ্গে চোখ তুলে স্যার তার বাবার দিকে তাকিয়ে বলল, কি শর্ত বাবা? ডক্টর নূরকে তোমার ডিভোর্স দিতে হবে। আর ঠিক যতটা অপমান ও তোমাকে করেছে ততটা অপমান করে এই হসপিটাল থেকে এই মুহূর্তে ঘাড় ধাক্কা দিয়ে ওকে বের করতে হবে। পারবা? স্যার কিছুক্ষণ ভেবে উঠে বলল, পারবো। এতে যদি আমার নূরকে জেলে যেতে না হয় তাহলে তাই হবে। স্যার এসে আপুর হাতটা টানতে টানতে নিচে নিয়ে আসলো। সকলের সামনে ধাক্কা দিয়ে হসপিটালের গেট থেকে বের করে আপুর মুখের সামনে আঙুল উঁচিয়ে বলল, তোকে যেন এই হসপিটাল আর কখনো না দেখি। যত দ্রুত সম্ভব ডিভোর্স পেপার পাঠিয়ে দেবো, সিগনেচার করে দিস। কথাটা বলে চোখের পানি স্যার আর আটকে রাখতে পারল না। মুখটা ঘুরিয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠে যায়। আর আপু সেখানে দাঁড়িয়ে থেকে স্যারের যাওয়ার পানে তাকিয়ে আছে। কাকিমণি আপুর কাঁধে হাত রেখে বললেন বাড়ি যাওয়ার কথা। তাতে আপুর ধ্যান ফেরে। চিৎকার করে কেঁদে উঠে কাকিমণিকে জড়িয়ে ধরে বলে, মেঘ আর কখনো আমাকে ভালোবাসবে না। মাম্মাম কখনো আমাকে ক্ষমা করবে না। কাকিমণি আপুকে শান্ত করে সব ঠিক হয়ে যাবে বুঝিয়ে বাড়িতে নিয়ে আসে। হসপিটালে ভোটের রেজাল্টে হৃদ আর স্যারের মধ্যে স্যার বিজয়ী হয়, আর স্টুডেন্টের মধ্য থেকে আমার নাম ঘোষণা করা হয়। স্যারের বাবা খুশি হয়ে মিষ্টি হাতে স্যারের চেম্বারের দিকে যায় অভিনন্দন জানাতে। ঠিক তখনই তাড়াহুড়ো করে প্রিয়া স্যারের চেম্বারে ঢোকে। দরজার সামনে দাঁড়িয়ে আবির চৌধুরীকে দেখতে পান প্রিয়া। স্যারের হাতে ব্যান্ডেজ করে দিচ্ছে আর খুব হাসি মুখে স্যারকে সামলাচ্ছে। স্যারকে বোঝাচ্ছে, কাউকে ভালোবাসলে তার জন্য নিজেকে কষ্ট দিতে হয় না, না হলে সে জানতে পারলে আপনার থেকেও বেশি কষ্ট পাবে। আবির চৌধুরীর মাথায় আসলো এই মেয়েটার সাথে স্যারের বিয়ে দিলে স্যার আপুকে ভুলে যাবে। তাই প্রিয়া বের হয়ে যেতেই স্যারকে বলল প্রিয়াকে বিয়ে করার কথা, যেটা শুনে স্যার খুব রেগে গেল আর তার বাবার সাথে খুব খারাপ ব্যবহার করে বলল, তোমাকে আমি বলেছি নূরকে ডিভোর্স দেবো, কিন্তু এটা বলিনি অন্য কাউকে বিয়ে করব। আমি সারাটা জীবন একা থাকতে পারবো, কিন্তু নূরের জায়গা কাউকে দিতে পারবো না। আবির চৌধুরী স্যারকে বোঝাতে ব্যর্থ হয়ে প্রিয়ার কাছে আসলো আর প্রিয়াকে বিয়ের প্রস্তাব দিয়ে অনেক অনুরোধ করে বলল রাজি হয়ে যেতে। আপুর মতো একটা মেয়ের সাথে নিজের ছেলেকে সে কখনোই দেখতে পারবে না। সব শুনে প্রিয়াও হ্যাঁ করে দিল। বেশ কিছুদিন কেটে গেছে। স্যার জানে না তার বাবা প্রিয়ার সাথে কী কথা দিয়েছে। স্যারের কাছে প্রিয়া একটা মজার মানুষ, যার কথা শুনলে শুধু হাসি পায়। এদিকে হৃদের জোড়াজোড়িতে বাড়িতে এসেছি আজ। একটার পর একটা সারপ্রাইজ দিয়েই চলেছে বাড়ির সকলে আমাকে। হৃদের রুমটা খুব সুন্দর করে সাজানো হয়েছে। রাতে আমার রুম থেকে জোর করে হৃদ আমাকে উঠিয়ে নিয়ে আসে আমাকে। তারপর ব্যাপারটা বুঝতে পারি। আমাকে হৃদ না বোঝার ভান করে জিজ্ঞেস করি, রুমটা কিসের জন্য সাজিয়েছ? হৃদ মুখে কোনো কথা না বলে লাইট অফ করেই শুরু করে দেয় রোম্যান্স। সকালে ব্রেকফাস্ট করার পর টেবিলে বসে সবাইকে দেখে খেয়াল করলো আপুর কথা। অনেক দিন আপুকে দেখি না। মাম্মামকে জিজ্ঞেস করলাম, কোনো উত্তর পেলাম না। কাকিমণি বলল,
নূর খুব অসুস্থ, মাঝে মধ্যে অসুস্থ হয়ে পড়ে, তাই রুমেই সবসময় রেস্ট নেয়। কাল জোর করে ওর এক ফ্রেন্ডকে বলে তার হসপিটালে পাঠিয়েছিলাম। আজ রিপোর্ট আনতে আবার হসপিটালে গিয়েছে। অসুস্থ না অভিনয় হবে, এটাও কোনো ষড়যন্ত্র? তোর কাকিমণি কেন যে ওকে এত বিশ্বাস করে, প্রশ্রয় দেয়, বুঝি না। কথাটা শেষ হতেই দরজার দিকে তাকায় মাম্মাম। আপু রিপোর্টটা পিছনে লুকানোর চেষ্টা করে। এগিয়ে এসে মাম্মানের সামনে দাঁড়িয়ে ছলছল চোখে মুখে হাসি ফুটিয়ে বলে, আমি সত্যিই খুব অভিনয় করি মাম্মাম, অনেক মিথ্যেও বলি নিজের মানুষদের সাথে। আপুর চোখ মুখ দেখে সত্যি খুব অসুস্থ মনে হচ্ছে। চোখের নিচে কালো দাগটা যেন স্পষ্ট, যেন অনেক দিন ঘুম হয় না, ঠিকমতো খায় না, নিজের যত্নও নেয় না। মাম্মাম রেগে আপুকে অনেক কিছু শুনিয়ে দেয়, আর আপু নীরবে হাসতে থাকে। আজকের মতো এত শান্ত আপুকে আগে কখনো দেখিনি। কাকিমণি মাম্মামকে চুপ করাতে না পেরে আপুকে ধরে নিয়ে যায়। আমি উঠে আপুর রুমের দিকে যেতে লাগলে মাম্মাম আমার হাতটা চেপে ধরে বলে, ব্রেকফাস্ট শেষ করে উঠতে। আমি হাত ছাড়িয়ে কোনো কথা না বলেই উপরে চলে আসলাম আপুকে দেখতে। দরজার সামনে দাঁড়িয়ে দেখলাম আপু রিপোর্টটা আলমারিতে রাখছে আর বিছানায় বসে কাকিমণিকে বলছে, কিচ্ছু হয়নি আমার, শুধুই চিন্তা করছিলে তুমি। আপুর কথা সব ভালো বললেও আমার কেমন জানি মন চাইছে স্যারকে বোঝাতে হবে। আপুর কথা বিশ্বাস হচ্ছে না, আর আগের মতো নেই, ঠিক মতো খায় না, নিজের যত্ন নেয় না। দেখলে খুব মায়া হয় আপুকে। জীবনের দীর্ঘ সময় আপুকে সামনে পড়ে আছে, এভাবে আপুকে আমি কষ্ট পেয়ে শেষ হয়ে যেতে পারি না। স্যারকে বলবো, আপনি যদি সব সত্যি আমার আপুকে ভালোবেসে থাকেন তাহলে আর একটাবার সুযোগ দিন। সকাল 8টা, চালানার পর্দা সরিয়ে দিয়ে দেখতে পেলাম গাড়িতে পিঠ থেকে হোস্টেলের সামনে দাঁড়িয়ে আছে হৃদ। আশ্চর্য, আজও আমায় একবার ফোনও দেয়নি। অন্যদিন তো ঘড়ির কাঁটায় 5টা বাজতে না বাজতেই ফোন করতে শুরু করে দেয়। আমার ঘুম থেকে নিচে নামতে 6টা লাগে। 2 ঘন্টা ওর সাথে সময় কাটিয়ে 8টার পর হসপিটালে ঢুকি। আজ যেমন লেট হয়েছে তেমন যাবই না ওর সঙ্গে। আমি নিচে নেমে ওকে দেখেও না দেখার ভাব করে পাশ কাটিয়ে চলে এলাম বড় রাস্তার মোড়ে। ইসি বাইক ডেকে উঠে পড়লাম আমি। ঠিক তখনই ইসি বাইক থামিয়ে আমাকে টেনে নামালো হৃদ। রাস্তার উপর এমন বিহেভিয়ারে আমার মনে হচ্ছে ওকে গোবর পানিতে চুবায়। আমি রেগে ওর দিকে তাকিয়ে বললাম, সমস্যা কি তোমার? কেন এসেছো আমার কাছে? হৃদের বুকে ধাক্কা দিয়ে ঘুরে আসতে লাগলাম আমি। হৃদ একটানে আমাকে জড়িয়ে ধরে বলল, তুই তো জানিস আমাকে, আমি রাগ করলে তোর সাথে কথা বলি না, যতক্ষণ তুই আমার সাথে কথা বলিস। তোর থেকে দূরেও থাকতে পারি না। আমি হৃদকে পিঠে শক্ত করে হাত রেখে আরও শক্ত করে জড়িয়ে ধরলাম। তারপর বললাম, কালকে ওভাবে ঝগড়া করলে কেন? তোমার চিন্তায় আমার সারা রাত ঘুম হয়নি। হৃদ ঠেলে আমার থেকে সরিয়ে দিয়ে বলল, নূরকে আমার ভালো লাগে না। ও যে অপরাধগুলো করেছে শুধুমাত্র তোকে কষ্ট দেওয়ার জন্য। আমার খুব চিন্তা হয়। আমি চাই না তুই আর কখনো ওর আশেপাশে থাকিস। আমি বুঝতে পারলাম হৃদকে বুঝিয়ে লাভ নেই। ওর চোখে এখন আপু খুব খারাপ। নিচের দিকে তাকিয়ে নরম গলায় বললাম, হসপিটালে চলো। দুপুরে লাঞ্চ করছিলাম হৃদের চেম্বারে। এমন সময় মিক্সার নক না করেই ঢুকে পড়ে হৃদের দিকে তাকিয়ে বললেন, হীরের সাথে আমার একটা জরুরি কথা আছে হৃদ। আমি আর হৃদ কী অবস্থায় ছিলাম সেদিকে স্যারের কোনো খেয়াল নেই। নিজের কথাটা শেষ করে আনমনা হয়ে চেম্বার থেকে বেরিয়ে গেল মিক্সার। স্যারের চলে যাওয়ার পর হৃদের কোলের উপর থেকে নেমে দাঁড়ালাম আমি ওর দিকে তাকিয়ে বললাম, স্যার কি হলো বলো তো? আমি কি কোনো ভুল করলাম? কিন্তু আজ তো আমার কোনো ডিউটিও ছিল না। তাহলে? হৃদের চেম্বার থেকে বেরিয়ে এসে ভয়ে ভয়ে স্যারের চেম্বারে ঢুকলাম। দেখলাম সব জিনিসপত্র এলোমেলো হয়ে নিচে পড়ে আছে, আর স্যারের চেয়ারে বসা, চোখ দুটো লাল হয়ে আছে। আমাকে দেখে উঠে এসে আমার সামনে দাঁড়ালেন। মুখের সামনে একটা খাম ধরে বললেন, এই ছিল তোমার আপন মনে? এই ওর ভালোবাসা? একটা বার আমার কথা ভাবলো না? আমি তো ওকে একটা সুযোগ দিতে চেয়েছিলাম। চিঠি লিখেছে আমি নাকি ওকে অপমান করেছি, ওর ভালোবাসা বুঝিনি, তাই আমার আগে ও আমাকে ডিভোর্স পেপার পাঠিয়েছে। ডিভোর্স দেবে আমাকে, ডিভোর্স। এইটুকু বলে স্যার কেঁদে উঠলেন। 2 হাত জোর করে আমার সামনে অসহায় দৃষ্টিতে তাকিয়ে বসে পড়ে বললেন, আমি মরে যাব হীর, কিন্তু নূরকে ডিভোর্স দিতে পারবো না। হ্যাঁ, মাঝে অনেক অন্যায় করেছে নূর, কিন্তু আমি চাইনি ওকে অপমান করতে। সেদিন যা কিছু করেছি বাবার কথা রাখতে।
আমি যদি ওকে হসপিটাল থেকে বের না করতাম তাহলে বাবা ওকে পুলিশে দিত। কোনো উপায় ছিল না আমার কাছে। নূর চলে যাওয়ার পর থেকে এমন একটা মুহূর্ত নেই ওকে আমি মনে করিনি। প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্ত আমি চেয়েছি নূর শুধু একটাবার আমাকে ভাবুক, একটাবার ফোন করুক আমাকে। আমি সব ছেড়ে ওর কাছে চলে যেতাম, কিন্তু একবারের জন্য নূর আমার খোঁজ রাখেনি। তাহলে তাহলে এতে আমার কি দোষ ছিল? কাল আমি বাড়িতে গিয়েছিলাম। আমার আপু ভালো নেই স্যার। কাকাইমণি ছাড়া ওখানে কেউ আপুর সাথে ভালো ব্যবহার করে না। আপুকে দেখলে যেন মনে হয় খুব অসুস্থ, ঠিকমতো খায় না, নিজের খেয়াল যত্ন কিছুই রাখে না। সাদা ছাড়া অন্য কোনো রঙের পোশাকও পরে না। ডাক্তারি পড়ার সময় আপুকে জন্মদিনে মজা করে আপনি একটা সাদা শাড়ি দিয়েছিলেন, তাই না? ওটাই পরে থাকে। কাল আপু বলেছে আপনাকে খুব মিস করছে, কিছু বলতে চাচ্ছিল, কিন্তু হৃদের জন্য শুনতে পারিনি। তবে আমার বিশ্বাস আপু আপনাকে নিয়ে সুখে থাকতে চাই। এই ডিভোর্স পেপারটা হয়তো আপনার উপর অভিমান করে পাঠিয়েছে। আমি বলছি স্যার, একটা বার আপুর সামনে গিয়ে দাঁড়ান, নিজে প্রশ্ন করুন, আপুর চোখের ভাষা বুঝে নিন কি চাই। স্যারকে কথাগুলো বলে চেম্বার থেকে বেরিয়ে আসলাম। এমন সময় কাকিমণির ফোন আসলো। রিসিভ করে বলল, হির, তুই তাড়াতাড়ি বাড়িতে চলে আয়। নূর কেমন জানি করছে। হৃদয়কে ফোন দিয়েছি, ও নূরের নাম শুনতেই কেটে দিয়েছে। বলতে পারিনি হৃদয়কে। তুই হৃদয়কে সাথে করে নিয়ে আসিস। আমি ছুটে হৃদের কাছে গেলাম। ওকে বললাম আপুর কথা। আমার কথা শুনে আমার সঙ্গে সারাটা রাস্তা আসলেও আমাকে বলছে অসুস্থতা আপুর করে নাটক। বাড়িতে এসে আমরা দুজন আপুর রুমে গেলাম। কাকিমণি বলল একটু আগে স্বাভাবিক হয়েছে, এখন ঘুমাচ্ছে। হৃদ আমাকে বলল, বলেছিলাম না সবই নাটক, শুধু শুধু হসপিটালের পেশেন্ট ফেলে রেখে এর নাটক দেখতে এসেছি। আচ্ছা, আপুর ওষুধগুলো দেখলে তো বুঝবো। কাকিমণিকে বললাম, আপু কি ওষুধ খায়, আমাকে একটু দেখাতে পারবে? কাকিমণি ওষুধগুলোর বক্স এনে আমার সামনে ধরে বলল এগুলো। আমি চোখ তুলে ওষুধের দিকে তাকালাম। ওষুধগুলো উল্টিয়ে নামগুলো দেখে বড় সড়ো একটা ধাক্কা খেলাম। নিজেকে সামলে নিয়ে আলমারি থেকে আপুর রিপোর্টটা দেখার পর নিস্তব্ধ হয়ে রইলাম। খাবার টেবিলে বসে মাম্মাম হৃদকে বলছে, তোরা যে কেন আসতে গেলি, এসব নাটককে একদম প্রশ্রয় দেয় না আমি। বাড়িতে কত কাজ পড়ে আছে, তাই নিয়ে ব্যস্ত। তো কি দেখলি, সত্যি কি অসুস্থ নাকি অভিনয়? আর বলো না তো কাকিমা, তোমরা একটু হিরকে বোঝাও। ওকে বোঝাতে বোঝাতে আমি পাগল হয়ে যাচ্ছি। ও ভুলে গিয়েছে নূর ওর সাথে কি কি করেছে। তোমরা ঠিকই বলো সবসময়, আপু নাটকই করে। এখন তো তার প্রমাণও পেয়ে গেলাম। যাক, বুঝেছো যখন, একটু দূরে থেকে ওর থেকে। আমি এগিয়ে এসে আপুর রিপোর্টটা ছুঁড়ে টেবিলের ওপর হৃদ আর মাম্মানের সামনে ফেললাম। চিৎকার করে বললাম, আমার কথাটা পুরোটা শুনো তোমরা। আপু নাটক করছে নিজের অসুস্থতা লুকানোর। আপু জানতো তোমরা কেউ বিশ্বাস করবে না, বলবে নাটক করছে, তাই কাউকে কিচ্ছু বলেনি। হৃদ, রিপোর্ট খোলো আর বলো আমার আপুর কাছে যেতে পারবো কি না। হৃদ রিপোর্ট খুলে দেখল আর মাথাটা নিচু করে নিল। আমি হৃদকে উদ্দেশ্য করে বললাম, তুমি না ডাক্তার? দিনের পর দিন তোমার বাড়িতে এমন পর্যায়ে এসে পড়েছে একটা পেশেন্ট, তুমি খোঁজও নাও না। এখন বুঝছি মেঘ স্যার আপুকে ডিভোর্স পেপার কেন পাঠিয়েছে। মাম্মাম ভয় দৃষ্টিতে নিয়ে হৃদের দিকে তাকালো। হৃদকে বলল, যাক, বুঝেছো যখন, একটু দূরে থেকে ওর থেকে। হির, এসব কি বলছে হৃদ? কি হয়েছে আমার নূরের? নূর কি সত্যি অসুস্থ? রিপোর্ট দেখে তুই চুপ হয়ে রইলি কেন? উত্তর দে। হৃদ চোখ তুলে কাকিমণির দিকে তাকিয়ে বলল, নূরের ব্লাড ক্যান্সার। কথাটা শুনতে মাম্মাম এক চিৎকার দিয়ে জ্ঞান হারিয়ে ফেলল। হৃদ মাম্মামকে ধরে রুমে নিয়ে গেল। আমি ঘুরে দাঁড়াতে দরজার সামনে মেঘ স্যারকে দেখতে পেলাম, তবে বাড়িতে ঢুকছে। আর এই কথাটা শুনে স্যার নিস্তব্ধ হয়ে আছে, নড়াচড়া করছে না। আমি এগিয়ে এসে স্যারকে ডাকলাম, ডক্টর মেঘ স্যার। সঙ্গে সঙ্গে স্যার বসে পড়ল নিচে। চিৎকার করে কেঁদে উঠে বললেন, আমার নূর কোথায়? রুমে ঘুমাচ্ছে। আমার কথাটা শুনে মেঘ স্যার ছুটে আপুর রুমে গেলেন। কাশতে কাশতে ঘুম ভেঙে গেল আপুর। কাকিমণি গ্লাসে পানি ঢেলে আপুর সামনে ধরল। কাঁপা কাঁপা হাতে আপু গ্লাসটা নিয়ে দরজার সামনে চোখ গেলেই মেঘ স্যার দাঁড়িয়ে আছে দেখে আপুর হাত থেকে গ্লাসটা নিচে পড়ে গেল। কম্বলটা টেনে নিজের মুখটা ঢেকে শুয়ে পড়ল আপু। কাকিমণি ঘুরে তাকিয়ে মেঘ স্যারকে দেখে রুম থেকে বেরিয়ে গেল।
আর মেঘ স্যার আপুর রুমে এসে আপুর পাশে বসলেন। আপুকে ডাকলেন, কিন্তু আপু মুখ তুলে তাকালো না। স্যার জোর করে কম্বলটা টেনে বসিয়ে আপুকে নিজের দিকে ঘুরিয়ে নিলেন। আপুকে ঝাঁকিয়ে বললেন, আমি তোকে ডাকছি, তুই কি শুনতে পাচ্ছিস না? আমার হাতে ব্যথা লাগছে মেঘ। সঙ্গে সঙ্গে স্যার আপুকে ছেড়ে দিল। কিছুক্ষণ নীরব থাকার পর আপু উঠে বসলো। স্যার আপুর হাতে একটা প্যাকেট তুলে দিয়ে বলল, একটা লাল বেনারসি তোর জন্য অনেক খুঁজে কিনেছিলাম, ভেবেছিলাম আজই তোকে এটা পরিয়ে বাড়িতে নিয়ে যাব। আপু প্যাকেটটা ছুঁড়ে নিচে ফেলে দিয়ে বলল, কার বাড়ি? কিসের বাড়ি? তোর সাথে কোথাও যাব না আমি। আমার সাথে আর নাটক করিস না নূর, আর নাটক করিস না। আজ তুই বললো তোকে রেখে আমি কোথাও যাব না, কোথাও না। আমি মেঘের কলারটা টেনে ধরে বললাম, কেন এসেছিস তুই এখন? এতগুলো দিন কত অপেক্ষা করেছি তোর জন্য, একটা বার আমার খোঁজ নিয়েছিস? তোর মনে হয় আমি এখন তোর সাথে যাব? চলে যা এখান থেকে, তোকে আমার এখন প্রয়োজন নেই, অনেক ভালো আছি আমি। সেটা তো দেখতেই পাচ্ছি। মানে? মানেটা পরে বলছি, তার আগে তুই বল, সাদা শাড়ি কেন পরেছিস? জানিস সাদা শাড়ি মেয়েরা কখন পরে? বিধবা হলে। আপুর সঙ্গে সঙ্গে স্যারের মুখটা হাত দিয়ে চেপে ধরল। কিছুক্ষণ নীরব থেকে ঝাঁপিয়ে স্যারের বুকে এসে কেঁদে উঠল। স্যারও আপুর চুলের মাঝে হাত ডুবিয়ে মাথাটা শক্ত করে ধরে কাঁদছে। আপুর কাছে জানতে চাইছে, ডিভোর্স পেপার কেন পাঠিয়েছিলি? তুই তো পাঠালি না, তাই আমি পাঠিয়েছি। স্যার আপুকে ছেড়ে দিয়ে প্যাকেটটা নিচ থেকে তুলে এনে বললেন, এই সাদা শাড়িটা বলতে লাল বেনারসিটা পরে নে, তোকে আজ আমি বাড়িতে নিয়ে যাব। আপু মাথা নাড়িয়ে বোঝালো যাবে না। স্যার আপুকে বললেন, বেশ, এখন থেকে আমিও এ বাড়িতে থাকবো তোর সাথে। এক মুহূর্তের জন্য তোর চোখের আড়াল হব না, আর কষ্ট দেবো না তোকে। শাড়িটা বদলে দিই। আমি নূরের শাড়ির আঁচলটা ধরে নূর নিজের চোখ দুটো বন্ধ করে নেয়। আঁচলটা সরিয়ে দিয়ে ব্লাউজের হুক খুলতে গেলে নূর আমার হাতটা ধরে বসে। চোখ খুলে চোখ তুলে মুখের দিকে তাকিয়ে বলে ওঠে, আমি পারবো মেঘ, এখন তোর কাঁধে হসপিটালের কত দায়িত্ব, সব নিজের হাতে সামলাতে হয়। তারপর একজন ডাক্তার তুই, আমার জন্য তোর সময়টা নষ্ট করিস না। তোর বাবা যদি জানতে পারে তুই আমার কাছে এসেছিস, উনি আরো অপমান করবে আমাকে। আমি একটু শান্তিতে জীবনের বাকি সময়গুলো কাটাতে চাই। আমার জন্য তোদের বাবা ছেলের সম্পর্কটা নষ্ট হোক, সেটা আমি চাই না। তাই প্লিজ তুই চলে যা। কথাটা বলে আমি উঠে বিছানা থেকে নেমে গেলাম। এগিয়ে গিয়ে আলমারি থেকে একটা হালকা বাদামি রঙের শাড়ি বের করে সেটা নিয়ে ওয়াশরুমের দিকে এগোতে গেলেই মেঘ উঠে আমাকে ওয়াশরুমে ঢোকার আগেই ঘুরে দেওয়ালের সাথে পিঠ ঠেকিয়ে দাঁড় করালো। আমার ব্লাউজের প্রথম দুটো হুক খুলে গলায় ও বুকে ভালোবাসার পরশ ছুঁয়ে দিল। মেঘ আমার ঠোঁট জোড়া আঁকড়ে ধরছে, মাঝে মধ্যে একটু করে কামড় দিয়ে যাচ্ছে। মেঘ আমার শাড়ি কুচি খুলে দিয়ে হাতটা ভিতরে ঢুকিয়ে দিয়ে নাভির নিচে খামচে ধরছে। আমি বাধা দিতে গেলে আমার ঠোঁট আরো জোরে চেপে ধরলো। আবার হাত দুটো মাথার উপর দেওয়ালের সাথে চেপে ধরলো। মেঘের প্রতিটি স্পর্শ আমার ভিতরে ঝড় তুলে দিচ্ছে। মেঘ এবার আমাকে উল্টো ঘুরিয়ে ব্লাউজের বাকি হুক খুলে দিয়ে গলা থেকে পিঠের শেষ পর্যন্ত চুম্বন করে চলেছে। এবার পেছন থেকে আমাকে জড়িয়ে ধরে বলল, একজন ডাক্তার হওয়ার সঙ্গে আমি তো স্বামীও। কোনো কিছুর ভয়ে আমি নিজের স্ত্রীর এমন একটা পরিস্থিতিতে তাকে ছেড়ে কোথাও যেতে পারি না। বিয়েটা যখন হয়েছে, যেভাবে হোক না কেন তোর প্রতি আমার দায়িত্ব আছে, তাই আমাকে বাধা দেওয়ার চেষ্টা করিস না। তোর সব কিছুর উপর আমার অধিকার আছে। তোর শরীরের হাজারো অনুভূতিতে আজ থেকে আমাকেই পাবে। আর তোর যা অবস্থা, আবার এটুকু স্পর্শে তোর ভিতরে তো যে তোলপাড় চলছে, বাকি কাজটা না হয় আজ ডালে তোকে তোর শ্বশুর বাড়িতে নিয়ে যেয়ে করবো। এখন এদিকে আয়, আসুন। এরপর থেকে আমার কথা না শুনলে আর আমি যদি তোকে শাড়ি পরাতে আসি, তাহলে বুঝতেই পারছিস কি হতে পারে। একবারের জায়গায় দুবার শাওয়া নিবি কিন্তু। এই বলে মেঘ একটানে অর্ধেক খোলা শাড়িটাও খুলে নিচে পেলে দিল। তারপর জোর করে নিজের হাতে লাল বেনারসির সাথে ম্যাচিং করে ব্লাউজ পরিয়ে দিল। মুখে হালকা সাজ আর চুলে খোপা করে দিয়ে হাত দুটো চেপে ধরে বলল, সারাটা জীবন তোকে আমি ভালোবেসে এসেছি নূর। একটা মুহূর্ত তোকে ছাড়া ভাবতে পারি না আমি। এই সাজটাই তোকে আমি দেখতে চেয়েছিলাম,
তোকে তোকে নিয়ে নিজের যৌবনটা পার করতে চেয়েছিলাম, একসাথে বৃদ্ধ হতে চেয়েছিলাম, কিন্তু কিন্তু আজ সব কিছু এলোমেলো হয়ে গেল। আমি জানি না সামনে কি হবে, শুধু একটা অপ্রাপ্তি থেকে গেল আবার ভালোবাসায়, কখনো পূর্ণতা পেল না। প্লিজ নূর, নিজেকে তুই আজ সঁপে দে আমার কাছে। জীবনে একটাবার আমার ভালোবাসার স্বীকৃতি দে, তুই একটা বার স্বীকৃতি দে। আমি কিছু বললাম না, চোখ দুটো বন্ধ করে নিশ্চুপ হয়ে রইলাম আর মেঘের কথাগুলো শুনলাম। এমন সময় আমার ফোনটা বেজে উঠল। মেঘ ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখলো পুরাতন ফ্রেন্ডের নাম্বার বেশি উঠছে। কলটা রিসিভ করলো মেঘ। তারপর কি যে শুনলো মেঘ, সেটা শুনে মেঘের মুখটা উজ্জ্বল হয়ে উঠল। কলটা কেটে দিয়ে আমার দিকে তাকালে মেঘ দেখতে পেল আমার চোখের পানি। মেঘ আমার মুখটা আঁকড়ে ধরে কাছে টেনে নিল, কপালে কপাল ঠেকিয়ে বলল, প্লিজ প্লিজ কাঁদিস না নূর, তুই জানিস না তোকে এইভাবে কাঁদতে দেখলে আমার কষ্ট হয়। কিচ্ছু হয়নি তোর, রিপোর্টটা শুধু ভুল ছিল, অন্য কারো রিপোর্টের সাথে বলতে গিয়েছিল তোর রিপোর্টটা, সেটাই ফোন করে বলল রুষা। তোর এই অসুস্থতা ভুল ওষুধ নেওয়ার কারণে হয়েছে, তুই সুস্থ। কথাটা শুনে আমার যেন বিশ্বাস হলো না। আমি মাথা নাড়িয়ে মেঘের শার্টের কলারটা মুঠো নিয়ে টেনে ধরে বললাম, মিথ্যে বলছিস কেন তুই? এবার মেঘ আবার আমার ফোন থেকে আমাদের ফ্রেন্ড রুষাকে কল দিল। ফোন রিসিভ করতে আমার কাছে দিয়ে বলল, তুই নিজে জিজ্ঞেস কর, জানতে পারবি সত্যিটা। আমি কথা বলে জানতে পারলাম মেঘ সত্যি বলেছে। মেঘ চিৎকার করে হিরের নাম ধরে ডাকলো। বাড়িতে উপস্থিত সকলে মেঘের ডাকে ছুটে আমার রুমে আসলো। দেখলাম স্যার আর আপু খুব খুশি। তাদের খুশির কারণটা যখন আমরা জানতে পারলাম তখন আমরাও খুশি হলাম। স্যারের বাবার বন্ধু খুব অসুস্থ, সেখানে গিয়েছেন সে, 2 দিনের মধ্যে চলে আসবে। তার অনুপস্থিতিতে স্যার আপুকে অনেক বুঝিয়ে নিজের বাড়িতে নিয়ে যায়। নিজের রুমে নিয়ে গিয়ে বলে, আজ থেকে এটা তোর রুম। স্যার জানে হসপিটালের ওই পরিবেশটা আপু খুব ভালোবাসে, তাই আপু না চাওয়া সত্ত্বেও আপুকে হসপিটালে নিয়ে আসেন তার বাবার অনুপস্থিতিতে। নিচের চেয়ারটায় আপুকে বসিয়ে দেন। সবাইকে উদ্দেশ্য করে বলেন, এত কাজ আমি একা হাতে করতে পারবো না, শুধু ডাক্তার হয়েই ঠিক আছি। এতগুলো বছর নূর যেভাবে সব কিছু নিজের হাতে সামলাচ্ছে তেমনভাবে এখনও করবে। এই চেয়ারটার যোগ্য শুধু নূর। রাতে শোন নূর, আজকের রাতটা কিন্তু আমার চাই। আমি চাই তোর ভালোবাসার অতল সাগরে বেরিয়ে হতে। আজকে কোনো বাধা আমি মানব না। সো বি রেডি মাই জান, বি রেডি। রাত 2:15। আমার সারা শরীর অবশ হয়ে আসছে। মেঘের গরম নিঃশ্বাস আমার মুখের উপর আছড়ে পড়ছে। আমি চোখ মুখ খিচে বন্ধ করে আছি। আমি নূরকে বারান্দা থেকে কোলে করে এনে বিছানায় শুয়ে দিলাম। তারপর আমি তার উপরে শুয়ে পড়লাম। তার নাকে গলায় কানে অল্প অল্প করে চুমু দিচ্ছি। সে আমার আদরের ছোঁয়াবে চোখ বন্ধ করে আছে, জোরে জোরে নিঃশ্বাস ফেলতে লাগলো। আমি যখন তার গোলাপি ঠোঁট জোড়ায় সাথে আমার ঠোঁট জোড়া মিলিয়ে ভালোবাসার পরশ দিচ্ছি, সে তার 2 হাত দিয়ে আমার মাথার চুল শক্ত করে খামচে ধরেছে। এই কি করছো? ছাড়ো বলছি, আমার কাজ আছে। বেবি, এখন তোমার রাত 2টার সময় কি কাজ আছে শুনি? আমাকে বোকা পেয়েছো তুমি? আর আজ তোমাকে ছাড়ার জন্য ধরি না বলেই নূরকে নিজের সাথে চেপে ধরলাম। সে যাওয়ার জন্য ছোটাছুটি শুরু করলো। আমি 2 হাত 2 সাইডে নিয়ে নূরকে আটকে ধরলাম। তারপরও ছোটাছুটা জবরদস্তি করলো। দিলাম এক ধমক। এই কি হয়েছে তোমার? এরকম ছোটাছুটি করছো কেন? আমার ধমক শুনে একটু চোখ মেরে গেল। আমি আস্তে আস্তে নূরের ঠোঁটের দিকে আমার ঠোঁট নিতে লাগলাম। সে চোখ বন্ধ করে ফেলেছে। তার নিঃশ্বাস আর আমার নিঃশ্বাস খুব কাছাকাছি। আর ঠোঁট জোড়া আরেকটা সুখের ছোঁয়া পেতে কাঁপতে লাগলো। সে চোখ বন্ধ করে তার গোলাপি ঠোঁট জোড়া ফেভিকলে আঠার মতো একসাথে লাগিয়ে আছে, অল্প অল্প কাঁপছে। আমি আস্তে আস্তে তার ঠোঁটের কাছে আমার ঠোঁট জোড়া নিয়ে আবারও ফিরিয়ে আনলাম। আমার ঠোঁটের স্পর্শ বিলম্ব হতে দেখে নূর চোখ আর ঠোঁট জোড়া খুলে আমার দিকে তাকালো। আমি সাথে সাথে নূরের খোলা ঠোঁটে আমার ঠোঁট ঢুকিয়ে দিলাম। নূর তার হাত দিয়ে আমার চুল খামচে ধরেছে। আমি তাকে পাগলের মতো কিস এবং আদর করতে লাগলাম। আদর করার এক পাশে তার বুক থেকে আঁচলটা আমি ফেলে দিলাম। সে নিজেকে সামলাতে পারছে না, আবার প্রতিটি ছোঁয়ায় সে কেঁপে উঠছে। একসময় দুজন দুজনের মাঝে হারিয়ে যেতে লাগলাম। 2 দিন খুব ভালোভাবেই কেটেছে। এই 2 দিন হিসাব করলে জীবনের সবচেয়ে আনন্দময় দিন ধরা যেতে পারে। 2 দিন পর কেউ কিছু না বললেও মনে মনে রাগ পুষে রেখেছে। কেউ চায় না আপু এই চেয়ারটাই বসুক, কারণ আপু যা অন্যায় করেছে তা অত্যন্ত জঘন্য। সকলে আপুকে পছন্দ করলেও প্রিয়া আপুকে ঘৃণা করে।
ওর চোখে মেঘ স্যার একজন ভালো মানুষ, তাকে পাওয়ার যোগ্যতা আপু নেই। প্রিয়া যখন আমাকে এসে বলল আমার আপু খুব খারাপ স্বার্থবাদী, এসে হসপিটাল থেকে স্যারের পজিশনটা কেড়ে নিয়েছে, তখন পাশ থেকে আপুর এক ফ্রেন্ড কথাটা শুনে আপুকে গিয়ে বলল। আপু কথাটা শুনে স্যারকে অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু স্যার বোঝে না, শুধু বললেন, তোর খুশির কাছে আমার জীবনের সব কিছু তুচ্ছ। এই চেয়ারটা তোর ছিল, তোরই আছে। আমি শুধু তোকে নিয়ে সারাটা জীবন সুখে থাকতে চাই, আর কিচ্ছু চাই না। আজ আপুর জন্মদিন। মেঘ স্যার একটার পর একটা সারপ্রাইজ দিয়ে চলেছে আপুকে। আপু খুব খুশি। স্যার হসপিটালের সবাইকে সাক্ষী রেখে আপুকে প্রপোজ করে উঠে দাঁড়ালেই চোখের সামনে আবির চৌধুরীকে দেখতে পান। আবির চৌধুরী হসপিটালের মধ্যে ঢুকে আপু কি করছে সেটা জানতে চাইলে প্রিয়া এগিয়ে এসে বলল, আপনি চলে যাওয়ার পর ডক্টর নূর ম্যাম মেঘ স্যারের সঙ্গে হসপিটালে এসেছিলেন। তারপর স্যারের চেয়ারটা দখল করে নেন আর যা ইচ্ছা তাই করেন হসপিটালের মধ্যে। শুধু তাই নয়, আপনার বাড়িতেও থাকেন মেঘ স্যারের সঙ্গে। কথাটা শুনে আবির চৌধুরী খুব রেগে গেলেন। রাগী দৃষ্টিতে আপুর দিকে তাকালেন। মেঘ স্যারকে বললেন, এই মুহূর্তে ডাক্তার নূরকে তুমি আমার হসপিটাল থেকে ধাক্কা দিয়ে বের করে দাও। নূর আমার স্ত্রী। তোমার কথায় একবার আমি ওকে কষ্ট দিয়েছি, নিজেও কষ্ট পেয়েছি। তাই আমরা এখন ঠিক করেছি পুরনো সব কিছু করে নতুন করে জীবনটা শুরু করব। প্লিজ বাবা, ওকে আরেকটু সুযোগ দাও। কথাটা বলার সঙ্গে সঙ্গে রেগে স্যারের গায়ে আবির চৌধুরী এক চড় মারলেন। স্যারকে বললেন আপুকে ভালোবাসলে তাকে ভুলে যেতে, হসপিটাল থেকে তার বাড়ি থেকে আপুকে অনেক দূরে কোথাও নিয়ে চলে যেতে, কখনো তার চোখের সামনে যেন না আসতে। স্যার অনেক ভেবে রাজি হয়ে গেলেন, আপুকে নিয়ে চলেও যেতে চাইলেন। তখন প্রিয়া আটকালো। আবির চৌধুরীর কাছে গিয়ে ফিসফিসিয়ে বলল, আপুর উপর রাগ দেখে নিজের ছেলেকে না হারাতে। প্রিয়া আবির চৌধুরীকে অনুরোধ করল স্যারকে আটকাতে, কোনো একটা উপায় করে আপুকে স্যারের জীবন থেকে দূরে সরিয়ে দেবে। আবির চৌধুরী প্রিয়ার উপর ভরসা করল, কারণ প্রিয়াকে সে স্যারের বউ হওয়ার জন্য প্রস্তাব দিয়েছিল। মেঘ স্যার আপুকে নিয়ে হসপিটাল থেকে বেরিয়ে যাওয়ার আগে তাকে আটকালেন তার বাবা, আর বললেন নূরকে সে একটা সুযোগ দিবেন, তবে এটাই লাস্ট সুযোগ। তার কথায় আপু আর স্যার খুব খুশি হলেন। আমি আর রিত বাড়িতে এসে সবটা সবাইকে বললে সবাই খুব খুশি হলো। পরের দিন সকালে প্রিয়াকে হোস্টেল থেকে নিজের বাড়িতে নিয়ে গেলেন আবির চৌধুরী। প্রিয়াকে জিজ্ঞেস করলে অবশ্য সে বাড়িতে যাচ্ছে বলছে, কিন্তু ফোনে আপুর কাছ থেকে জানতে পারি আমি, নিশি আর মিনি ওখানে গেলাম। দেখলাম ও আপু আর স্যারের রুমের ঠিক সামনের রুমটাই লাগেজ থেকে কাপড় বের করছে। আর আপু আজ পর্যন্ত যত অন্যায় করেছে সব একে একে বলছে। বাড়িতে এই মুহূর্তে মেঘ স্যার নেই, যদি থাকতো তাহলে সব শুনে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিত প্রিয়াকে। সবাই প্রিয়ার কাছে জানতে চাইলে এসবের মানে কি, আর এখানে কি করছে ও। তখন প্রিয়া সবাইকে বলল কিছুদিন হসপিটাল আর হস্টেল থেকে দূরে থাকবে। আবির চৌধুরী ওকে মেঘ স্যারের সাথে বিয়ে দিতে চায়, আর আপু মেঘ স্যারের যোগ্য না, তাই ও আপুকে স্যারের জীবন থেকে দূরে সরিয়ে দিতে এখানে এসেছে। ওকে আমরা সবাই বোঝালাম, কিন্তু বুঝলো না, বরং সবার উপর রেগে গেল। আমাকে বলল, নূর ম্যাম কত অপরাধ করেছে, কত অন্যায় করেছে তোর সাথে। তুই কি সবকিছু ভুলে গেছিস? তোর কি মনে হয় মেঘ স্যারের যোগ্য উনি? আমি যা করছি ঠিক করছি। যাকে আমি ভালোবাসি সে আমার একটা জঘন্য মনের মানুষের সাথে ঘর করুক, সেটা আমি চাই না। শুধু তোরা কেন, মেঘ স্যার নিজে এসেও যদি বলে আমাকে চলে যেতে, তখনও আমি এখান থেকে যাব না। আবির চৌধুরী এনেছে আমায়, একমাত্র উনি চাইলেই এখান থেকে যাব আমি। কথাগুলো বলে আমাকে, নিশিকে আর মিনিকে রুম থেকে বের করে দরজা ভেতর থেকে বন্ধ করে দিল প্রিয়া। আপু প্রিয়ার সব কথাগুলো শুনেছে বাইরে থেকে। আমি আপুর দিকে ঘুরে তাকাতেই আপু ছুটে নিজের রুমের দিকে দরজা বন্ধ করে দিল। সবাই এগিয়ে গিয়ে আপুকে অনেক ডাকলাম, কিন্তু খুলল না দরজা। মেঘ স্যার হসপিটাল থেকে এসে আপুকে ডাকার আওয়াজ পেয়ে ছুটে এসে দেখলো আমরা দরজার সামনে আপুকে ডাকছি। আপু ভেতরে, তাই স্যার ভয় পেয়ে দরজাটা ভাঙতে চাইল। তখন আপু এসে দরজাটা খুলে দিল আর স্যারকে বলল, আবির চৌধুরী এখনো আমায় ক্ষমা করেনি মেঘ। তোকে আমি আগেই বলেছিলাম আমাকে ভুলে যা, আমি সত্যি তোর যোগ্য না, কিন্তু তুই শুনলি না। আমি জানি আমার অপরাধের কোনো ক্ষমা নেই, কিন্তু তাই বলে এইটুকু একটা মেয়ে যে কাল অব্দি আমাকে ম্যাম বলে ডাকতো, দেখলে সালাম দিত, সে এসে বলছে আমার স্বামীকে আমার থেকে কেড়ে নেবে, আর সেটা আবির চৌধুরীর কথায়। এইটুকু বলে আপু আলমারি থেকে কাপড় বের করে লাগেজ গোছাতে লাগলো। স্যার বাধা দিলে বলতে আসলো, প্লিজ মেঘ, বাধা দিস না আমায়।
আমার একটা আত্মসম্মান বোধ আছে। যেখানে আমার সম্মান নেই সেখানে আমি থাকবো না। যেদিন আবির চৌধুরী আমাকে মেনে নিয়ে নিজে আমায় ফিরিয়ে আনবে সেদিন এ বাড়িতে আসবো। স্যারের বাধা দেওয়া সত্ত্বেও আপু বাড়ি থেকে বের হয়ে গেল। আপুকে গাড়িতে ওঠার পর স্যার অনেক ডাকলো, অনেকবার চেষ্টা করলো আটকানোর জন্য। আপু শুনল না, এক প্রকার জেদ দেখিয়ে চলে গেল। আপু যাওয়ার পর মিনি নিশি স্যারকে প্রিয়ার কথা বলল। স্যার এসে প্রিয়াকে ওর রুম থেকে টেনে বাড়ির বাইরে ছুঁড়ে ফেলে দিল। ঠিক তখনই আবির চৌধুরী এসে স্যারের কথা শুনল। প্রিয়াকে বাড়ির ভেতরে নিয়ে এসে বলল আপুকে ডিভোর্স দিয়ে ওকে বিয়ে করতে। স্যার তার বাবার কথা শুনে রেগে গেল আর বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিল। ঠিক তখনই প্রিয়া বলে উঠল, আমার জন্য আপনাদের মধ্যে এত ঝামেলা হোক সেটা আমি চাই না। তার চেয়ে বরং আমি আপনাদের জীবন থেকে সরে যাই। নূর ম্যামকে নিয়ে মেক্সার সুখে থাকুক। প্রিয়া আবির চৌধুরীকে চোখের ইশারায় বোঝায় একটু অভিনয় করতে। আবির চৌধুরী বুঝতে পেরে বলল, আপনি না গেলে নূর ম্যাম ফিরে আসবে না বলে গিয়েছে। চলুন আমি আর আপনি ম্যামের কাছে ক্ষমা চাইবো, বলবো স্যারের জীবনে ফিরে আসতে। আবির চৌধুরী সম্মতি জানালো। মিক্সার তাদের সাথে যেতে চাইল। প্রিয়া কৌশলে বলল, স্যার আপনার আসার দরকার নেই। আজ প্রথমবার আবির চৌধুরী মন থেকে মেনে নিয়েছে তার পুত্রবধূকে নিজের বাড়ি ফেরাবে। আপনি বরং ম্যামের জন্য বাড়িতে অপেক্ষা করুন। ম্যামের পছন্দ হয় এমন কোনো সারপ্রাইজ প্ল্যান করুন। স্যারকে বুঝিয়ে আমাকে, নিশিকে আর মিনিকে হসপিটালের দায়িত্ব মনে করিয়ে দিয়ে প্রিয়া আর আবির চৌধুরী আপুকে আনতে গেল। আমি আপুকে ফোন করে বললাম, প্রিয়া ওর ভুল বুঝতে পেরেছে আর আবির চৌধুরী তোমাকে আনতে যাচ্ছে। আপু খুব খুশি হলো, নিজের হাতে অনেক রান্না করলো শ্বশুরের জন্য। আবির চৌধুরী আর প্রিয়া এসে বসলো। নূর নিজের হাতে রান্না করা খাবারগুলো নিয়ে তাদের সামনে এসে দাঁড়াতেই আবির চৌধুরী উঠে দাঁড়িয়ে বলল, কত টাকা পেলে আমার ছেলেকে ছেড়ে দেবে তুমি? কথাটা শুনেই আপুর হাত থেকে খাবারের ট্রেটা পড়ে গেল। আবির চৌধুরী আবার বলল, তোমার মতো মেয়ে তো নিজের স্বার্থের জন্য সব করতে পারো। হসপিটাল এখন বলো কত টাকা দিলে ওর জীবন থেকে সরে যাবে? আমি চাই না তোমার মতো এত জঘন্য একটা মেয়ে আমার ছেলের জীবনে থাকুক। ওর জীবনটাও ছারখার করে দিক। তাই বলো কত টাকা চাও? স্যার আপনি বরং একটা চেক দিন, না হলে নূর ম্যাম বিশ্বাস করবে না আপনি টাকা দিয়ে মেঘকে কিনবেন। মিক্সার থেকে এখন মেঘ হয়ে গেছে। মেঘের কাছে শুনেছিলাম প্রিয়া মেয়েটা খুব ভালো। আমি যখন ওর কাছে ছিলাম না তখন তুমি আমার মেঘকে হাসাতে, ওকে সান্ত্বনা দিতে। কিন্তু আজ বুঝেছি এগুলো কেন করতে। লজ্জা করে না তোমার? মেঘ তোমাকে স্টুডেন্ট ভেবে শ্রদ্ধা করে আর তুমি ওর সংসার ভাঙতে চাচ্ছ, বউ হতে চাচ্ছ ওর। আবির চৌধুরী ঘুরে আপুর গাড়ে চড় মারল। আপুর মুখের সামনে আঙ্গুল উঁচিয়ে বলল, তোমাকে মেঘ ধাক্কা মেরে হসপিটাল থেকে বের করে দিয়েছিল, তাই ওকে মেঘের বিয়েই করতে হবে। আর মেঘ যদি ওকে বিয়ে না করে তোমাকে নিয়ে সুখে থাকতে চাই, তাহলে মেঘকে আমি তেজ করব। আমি ভুলে যাব আমার কোনো ছেলে ছিল। তোমার মতন স্বার্থপর আর লোভী মেয়ে যদি আমার কাছ থেকে আমার ছেলেকে কেড়ে নিতে চাও তাহলে নিতে পারো। একটা চেকে সিগনেচার করে টেবিলের উপরে চেকটা রেখে আপুকে উদ্দেশ্য করে বলল, চেকটা ইচ্ছে মতো অ্যামাউন্ট বসে নিও, আর তার বদলে মেঘ ভেবে দেখো, সিদ্ধান্ত তোমার হাতে। কথাটা বলে প্রিয়াকে নিয়ে বেরিয়ে যান আবির চৌধুরী। ওনারা চলে যাওয়ার পরই মাম্মাম আর কাকিমণি হৃদের বাড়িতে ফেরে। হৃদ কাকিমণিকে চেক আপের জন্য হসপিটালে নিয়ে গিয়েছিল, মামামের সাথে গিয়েছিল। বাড়িতে এসে সবাই আপুকে নিশ্চুপ হয়ে বসে থাকতে দেখলো। নিচে খাবার পড়ে আছে সেটাও দেখলো। মামাম আপুর কাছে জানতে চাইলো কখন এসেছে আর খাবার কিভাবে নিচে পড়েছে। একটার পর একটা প্রশ্ন করে চলেছে আপুকে মাম্মাম। আপু কোনো কথা না বলে উঠে নিজের রুমে চলে গেল। রাতে হোস্টেলে যাব, হসপিটালের সামনে দাঁড়িয়ে আছি। হৃদের কোনো খোঁজ নেই। ভেবেছিলাম ওর সাথে দেখা হলে সারাদিনের সব কথা একসাথে বলবো, কিন্তু ওর তো কোনো খবরই নেই। অপেক্ষা করতে করতে না পেরে ফোন করলাম। 2 বার রিং হয়ে পরের বার রিসিভ করলো। তারপর যেটা জানতে পারলাম সেটা শুনে আমি ইজি বাইকে উঠে বাড়িতে চলে এলাম। এসে দেখলাম আপুর রুমের সামনে মিক্সার আর মাম্মাম বসে কাঁদছে। মিক্সার হাতে একটা চিরকুট আর পেপার। আবির চৌধুরীর কিছু একটা দূরে মাথা নিচু করে বসে আছে। আমি এগিয়ে এসে মিক্সারের থেকে চিরকুটটা নিয়ে পড়তে শুরু করলাম। তাতে লেখা আছে, আমি জানি না মানুষ দ্বিতীয়বার সুযোগ পায় কিনা, তবে আমি ভেবেছিলাম আমি খুব ভাগ্যবতী, তাই মেঘের মতো কাউকে জীবনসঙ্গী হিসেবে পেয়েছি। সত্যি আবির চৌধুরী খুব ভালো, তাই আমাকে নিজের ছেলের পুত্রবধূ হিসেবে মেনে নিয়েছে। কিন্তু আমার মনে হয় না আমি মেঘের যোগ্য, তাই চলে যাচ্ছি। কোথায় যাচ্ছি সেটা বলতে পারলাম না, কারণ মেঘ আবার আমাকে ফিরিয়ে আনতে চাইবে। আমি চাই মেঘ ওর যোগ্য কাউকে বিয়ে করে তার সাথে সুখে থাকুক।
আমি যেখানেই থাকবো সুখে থাকার চেষ্টা করব। ডিভোর্স পেপারে সিগনেচার করে রেখে দিয়েছি। মুক্তি দিলাম মেঘকে আমার জীবন থেকে। আর মাম্মা, তোমাকে অনেক কষ্ট দিয়েছি, এটা সত্যি। আমার মতো একটা জঘন্য মেয়েকে গর্ভে ধারণ করে অনেক বড় অপরাধ করেছো তুমি। তাই আমার অপরাধের মানুষের সামনে গিয়ে দাঁড়াতে লজ্জা হয় তোমার, কিন্তু আর কখনো সেটা হবে না। তুমি চেয়েছিলে এ বাড়ি থেকে যেন চলে যাই আমি, তাই চলে যাচ্ছি মাম্মা। আমি উঠে আপুর রুমে এলাম। আপুকে খুব মনে পড়ছে। নিচে চোখ যেতে খাটের পায়ের কাছে একটা চেক দেখতে পেলাম। চেকটায় আবির চৌধুরীর সিগনেচার করা। এবার বুঝতে পেলাম কি ঘটতে পারে। নিশ্চয় আবির চৌধুরী আপুকে খুব অপমান করেছে। হৃদ আমার হাত থেকে চেকটা দেখে কিছু জানতে চাইলে আজকে সব ঘটনা খুলে বললাম। চেকটা আমার হাত থেকে নিয়ে হৃদ যখন আবির চৌধুরীর কাছে গিয়ে জিজ্ঞেস করতে চাইলো এমনটা কেন করেছে, আমি হৃদকে আটকালাম। হৃদকে বললাম, আপু হয়তো চাইনি আবির চৌধুরীকে মিক্সার ভুল বুঝুক, চাইলে অবশ্যই চিঠিতে লিখে যেত। আমাদের এমন কিছু বলা বাবা ছেলের সম্পর্কের মধ্যে ফাটল ধরানোর দরকার নেই। আবির চৌধুরীর সাথে পরে আমরা দুজন আলাদাভাবে কথা বলবো। এখন আপুকে খুঁজে বের করতে হবে। মিক্সার খুব ভেঙে পড়েছে। আবির চৌধুরী নিজের ভুল বুঝতে পেরেছে। আমরা অনেক খুঁজেছি কিন্তু আপুকে কোথাও পাইনি। নিজেকে বন্দি করে নিয়েছে মিক্সার। কারোর সাথে কথা বলে না, কোথাও যায়ও না, শুধু আপুর কথা ভাবে। এভাবে কিছুদিন চলতে থাকলো। কিছুদিন পর জানতে পারলাম আমি প্রেগনেন্ট। আপুর চিন্তায় নিজেকে নিয়ে ভাবতেই ভুলে গেছিলাম। হৃদ আমার যত্ন নিত, সবসময় হাসি খুশি রাখার চেষ্টা করত। আমার মাঝে মাঝে বকবক করতো আর বলতো বেবিটার যেন সময় মতো খেতে হবে। হসপিটালের সব দায়িত্ব এখন হৃদ একা হাতে সামলাচ্ছে। আমি যখন 8 মাসের অন্তঃসত্ত্বা তখন মামাম আর কাকিমণির অনুরোধে ইচ্ছা না থাকা সত্ত্বেও হৃদ আমাকে নিয়ে দূরে কোথাও ঘুরতে যাওয়ার সিদ্ধান্ত নিল। এই সময় কোথাও যেতে আমি রাজি হইনি, কিন্তু মামাম আর কাকিমণি অনেক উৎসাহ নিয়ে বলল অনেকদিন কোথাও ঘুরতে যাওয়া হয় না, তাই তাদের খুশির জন্য রাজি হয়ে গেলাম। আমরা সকলে মিলে কক্সবাজার এলাম। এখানে একটা হোটেলে এসে উঠলাম 1 সপ্তাহের জন্য। প্রথম 6 দিন খুব সুন্দরভাবে কাটলেও শেষের দিনটাই ছিল আমার জীবনের সবচেয়ে ভয়াবহ দিন। ফিরে আসার জন্য টিকিট কাটতে গিয়েছিল হৃদ, আর আমি বেবিটার কথা ভাবতে ভাবতে ঘুমে পড়েছিলাম। ঘুম ভাঙতে ফোনটা বেজে উঠল। রিসিভ করে জয়েন কলে মিনি, নিশি আর প্রিয়ার সাথে অনেক কথা বললাম। হসপিটালের খোঁজখবর নিলাম। শুনতে পেলাম নিশি আর প্রিয়া দুজনের বিয়ে ঠিক হয়ে গেছে। ওদের হবু বরদের নিয়ে মিনি আর আমি অনেক মজা করলাম। মিনির বিয়ের কথা উঠলে ও বলল এই মুহূর্তে বিয়ের জন্য প্রস্তুত না, 2 দিন পর ফাইনাল ইয়ারের রেজাল্ট দেবে। ওকে অনেক পরিশ্রম করতে হবে আর অনেক বড় ডাক্তার হতে হবে। ওদের সাথে কথা বলা শেষ করলাম। ফোনটা রেখে কিছুক্ষণ বসে আছি। তাকিয়ে দেখলাম হৃদের ফোনটা বালিশের উপর পড়ে আছে। ফোন হাতে করে না নিয়ে হৃদে চলে গেছে। রুমে একা একা লাগছে। হৃদকে খুঁজতে বাইরে এসেছিলাম। মামাম আর কাকিমণির রুমটা উপরে। এতগুলো সিঁড়ি বেয়ে উপরে ওঠার শক্তি নেই এই সময়টাতে। হোটেল থেকে বেরিয়ে আসলাম বাইরে। রাস্তার মাঝে চোখ যেতে দেখতে পেলাম 4-5 বছরের একটা বাচ্চা মেয়ে গুটি গুটি পায়ে হেঁটে চলেছে। খুব সামনে থেকে একটা ট্রাক দ্রুত গতিতে আসছে। আমি কোনো মধ্যে ছুটি গিয়ে বাচ্চাটাকে রাস্তার মাঝখান থেকে সরিয়ে আনতে পা পিছলে পাশে ড্রেনে পড়ে গেলাম। বাচ্চাটাকে তার মা এসে কোলে তুলে নিল, আর কয়েকজন লোক এসে আমাকে টেনে তুলল। উপরে উঠে আসতেই আমার পেটে এসে একটা ইটের উপর পড়ল। আমি চিৎকার দিতেই কোথা থেকে যেন হৃদ ছুটে এলো আমার কাছে। ওর মুখটা দেখা মাত্রই আমার চোখ দুটো বন্ধ হয়ে গেল। হৃদ আমাকে দেখে সাড়া না পাওয়ায় পাশের একটা হসপিটালে নিয়ে আসলো। হৃদ বলেছিল সে একজন ডাক্তার, কিন্তু কোনো প্রুফ না থাকায় হসপিটাল কর্তৃপক্ষ অপারেশন থিয়েটারে অ্যালাউ করলো না। আমার জ্ঞান ফিরল। আমি একটা মৃত সন্তান প্রসব করলাম। বাচ্চাটার কান্নার শব্দ আমার কানে এলো না। অনেকক্ষণ হয়ে গেল। ডাক্তার যখন বলল আমার সন্তান মৃত, ধাক্কা সামলাতে না পেরে আমি আবার জ্ঞান হারিয়ে ফেললাম। আমার পর্দার পাশেই ছিল নূর আপু। কিছুক্ষণ আগেই নূর আপুর টুইন বেবি হয়েছে। সেদিন আপু আমাদের ছেড়ে চলে আসার পর তার বান্ধবীর সাহায্যে এখানে এসে এই হসপিটালে জয়েন করে। আপুকে এসে তার বান্ধবী বলল তার টুইন বেবি হয়েছে আর এখানে একটা মৃত সন্তান হয়েছে। আপু ডাক্তার হিসেবে পর্দাটা সরালো আর আমার মুখটা দেখতে পেয়েই কেঁপে উঠল। আপু উঠতে চাইলো। তার বান্ধবী জিজ্ঞেস করলো আমাকে চেনে কিনা।
আপু বলল আমি আপুর ছোট বোন। আবুকে ধরে আমার কাছে নিয়ে আসলো। আমাকে দেখে মনে হয় আপুর কিছু একটা ভাবলো, আর তার বান্ধবীকে বলল একটা সন্তান আমাকে দিয়ে দিতে। সে কিছুতেই রাজি হয় না। আপু তাকে বলল আমার সাথে সে অনেক অন্যায় করেছে, আজ এই সুযোগ পেয়েছে, তাই আজ আমার জন্য এইটুকু করতে চাই। আপু আমার মাথায় হাত বুলিয়ে কিছুক্ষণ পর নিজের একটা সন্তানকে উঠিয়ে আমার হাতের উপর শুয়ে দিল, আর অন্য সন্তানকে নিয়ে নিজেকে আড়াল করে বান্ধবীর সাহায্যে চলে গেল হসপিটাল থেকে। আমার জ্ঞান ফিরলে ডাক্তার বলল মেয়ে হয়েছে। প্রথমে আমি খুশি হলেও পরে আমার মনে পড়ল আমি তো মৃত সন্তান প্রসব করেছিলাম। মেয়েটাকে কোলে নিয়ে আপনত্বের একটা টান পেলেও মনের মধ্যে একটা প্রশ্ন আসছিল, তখন আমি কি ভুল শুনেছিলাম? অপারেশন থিয়েটার থেকে বের হলাম, হৃদ, মাম্মাম আর কাকিমণিকে দেখতে পেলাম। সবাই খুব খুশি, কিন্তু আমি কেন যেন খুশি হতে পারছি না। মা হওয়ার পরও কেন আমাকে নিজেকে একটা নিরুপায় আর শূন্য মনে হচ্ছে বুঝতে পারছি না। আমাকে কেবিনে শিফট করা হলো। হৃদ আমার পাশে এসে বসলো। মেয়েটাকে নিয়ে হাত পা ছোড়াছুড়ি করছে, খেলা করছে। করতে করতে বলল ভবিষ্যৎ প্ল্যানের কথা। সামনে মেয়েটা বড় হলে কি কি করবে সেসব ভাবছে। আপুর মেয়েকে আমি নিইনি। আমার মনে হচ্ছিল এটা আমার সন্তান না। আমার ভেতর থেকে একটা টানও অনুভব করছিলাম। ডাক্তারের কাছে জানতে চেয়েছিলাম এটা সত্যি কি আমার সন্তান। ডাক্তার প্রথমে কিছু না বললেও পরে স্বীকার করলো, সবটা খুলে বলল আমায়। আমি আপুর সাথে দেখা করতে চাইলাম। ডাক্তার আমাকে অপেক্ষা করতে বলে আপুকে আনতে গেল আর ফিরল হৃদের সাথে। আমার সামনে এসে ডাক্তার কিছু বলল না। হৃদ বলল, নূর আপু এই হসপিটাল থেকে চলে গেছে। ওকে বলে গেছে এই সন্তানটিকে নিয়ে আমাদের সুখে থাকতে, তার বদলে আপুর সব অপরাধ ক্ষমা করে দিতে। আমি হৃদের উপর খুব রেগে গেলাম। ওকে প্রশ্ন করলাম আপুকে কেন যেতে দিলে? হৃদ বলল আমার খুশির জন্য। ও চায় না আমি সন্তান হারানোর কষ্টটা নিয়ে বেঁচে আছি, তাই আমার জন্য এমনটা করেছে। আমি হৃদকে অনেক বোঝালাম, মেঘ স্যারের অবস্থার কথা বললাম। আপু চলে যাওয়ার পর স্যার একেবারে নিঃস্ব হয়ে গেছে। ঠিকমতো খায় না, নিজের যত্ন নেয় না, সারাক্ষণ নিজেকে রুমে বন্দি করে রাখে। আমার পাশে তো তুমি আছো হৃদ। আল্লাহ চাইলে আমাদের আবার সন্তান হবে। আমার কথা ভেবে না আপুকে ফিরে আনো। আপু তার এক সন্তানকে নিয়ে কোথায় যাবে? বাবা ছাড়া সে কিভাবে বড় হবে? আর স্যার জানলে কতটা কষ্ট পাবে। এতটা স্বার্থপর আমরা নই হৃদ যে অন্যের কোল খালি করে নিজেরা সুখে থাকবো। হৃদ আর এক মুহূর্ত দেরি না করে ছুটে গেল। হসপিটাল থেকে আপুর ঠিকানা নিয়ে সেখানে থাকে ওখানে গেল। জানতে পারলো কিছুক্ষণ আগে বাড়িওয়ালার কাছ থেকে চাবিটা নিয়ে আপু তার বান্ধবীর সাথে চলে গেছে। কোথায় গেছে বলে যায়নি। হৃদ আর আমি অনেক ভাবার চেষ্টা করছি আপুর বান্ধবীকে নিয়ে, আবার কোথায় থেকে কি হয়ে গেল, কিন্তু পাইনি। আমি হৃদের সাথে মেঘের বাড়িতে আসলাম। স্যারকে কোলে তুলে দিলাম তার সন্তানকে। এতদিন পর আজ যেন স্যার একটু দেহে প্রাণ খুঁজে পেয়েছে। আপুর কথা শুনে স্যার আবারও খুব কষ্ট হচ্ছে আর অন্য সন্তানের কথা ভাবছে। একে একে 8টা বছর পার হয়ে গেল, আপুর কোনো খোঁজ পাইনি। আর আপু আর স্যারের মেয়ে মিলি, যে স্যারের সাথেই থাকে, একদম স্যারের উপরেই গিয়েছে। স্যারের মতো খুব শান্ত স্বভাবের মেয়ে, ঠান্ডা মাথায় কাজ করে মিলি। অন্যদিকে আপুর আরেক মেয়ে নাম তুলি, যে আপুর সাথে থাকে, একদম আপুর মতোই হয়েছে। যা একবার বলবে তা করেই ছাড়বে। স্কুলের প্রথম দিন এসে জেদ দেখিয়ে কাছে উঠেছে সে। নিচ থেকে চিৎকার করে টিচাররা বলছে নামতে তাকে। সে আরামসে গাছের ডালে পা ঝুলিয়ে বসে পেয়ারা খেতে খেতে বলছে, কি দাঁড়ান কাকু, পেয়ারা দেবে না তো? দেখো আমি নিজে পেরে খাচ্ছি। ভেবেছিলে এইটুকু মেয়ে গাছে উঠতে পারবে না? এই দেখো আমি গাছে উঠেছি আর পেয়ারাও খাচ্ছি। এমন সময় স্যার মিলিকে নিয়ে স্কুলের সামনে এসে গাড়িটা থামালো। গাড়ি থেকে নেমে মিলিকে বোঝালো সকালের সাথে সুন্দর ব্যবহার করতে, টিচারদের সব কথা অক্ষরে অক্ষরে মানতে। মিলি সম্মতি জানিয়ে চলে যেতে পিছনে ঘুরল আর সামনে ভিড় দেখতে পেয়ে স্যারকে ডেকে বলল, বাবাই ওখানে এত মানুষ কেন? স্যার ব্যাপারটা দেখে মিলির হাত ধরে এগিয়ে গেল। ভিড়ের মধ্যে থেকে এসে গাছের উপরে হুবহুবু মিলির মতো মুখটা দেখতে পেয়ে মেয়েটিকে মিলি নামে চিৎকার করে ডেকে উঠল। তুলির চিৎকার শুনে নিচে তাকাতে দেখতে পেল তার মতো একটি মেয়েকে তার বাবা জড়িয়ে ধরে আছে। বিস্মিত হয়ে গাছের ডাল থেকে হাত ছুটে নিচে পড়ে গেল তুলি। মেঘ স্যার এগিয়ে এসে আসলো তুলির কাছে।
একবার মিলিকে আর একবার তুলিকে দেখছে। এই স্কুলের ইউনিফর্মে কে তুলি আর কে মিলি গুলিয়ে যাচ্ছে। তুলি তেমন চোট না পেলেও ভয়ে জ্ঞান হারিয়ে ফেলেছে। স্যার সংশয় কাটিয়ে তুলিকে নিজের বুকে জড়িয়ে হাও মাও করে কাঁদতে লাগলো। তুলিকে উঠিয়ে নিজে গাড়িতে উঠিয়ে হসপিটালে নিয়ে চলে এলো। মিলিও স্যারের সাথে গাড়িতে উঠিয়ে হসপিটালে আসলো। স্যার হসপিটালের মধ্যে এসে চিৎকার করে আমরা সব নার্স ডাক্তাররা ছুটে চলে আসলাম। স্যারের কোলে তুলিকে দেখে মিলি ভেবে আমরা খুব ব্যস্ত হয়ে পড়লাম। তুলি জ্ঞান ফিরল আর স্যারকে বলল, আমাকে কোল থেকে নামান আঙ্কেল, আমি বাচ্চা না। মিলি পেছন থেকে এসে বলল, খালামণি ওটা আমি না, আমার মতো দেখতে। তুলি হা হয়ে মিলির মুখের দিকে তাকিয়ে আছে। আমাকে বলছে একটা চিমটি কাটতে। আমি তো মিক্সারের কাছে জানতে চাইলে মেয়েটা কোথায় পেল। স্যার আমাকে বলল, তুলি স্কুলের সামনে পেয়ারা গাছে উঠে বসেছিল, একে আর হারাতে দেবে না। এর জন্য হলো আপুকে ফিরে আসতে হবে। সারা হসপিটাল মাতিয়ে সবাইকে হাসিয়ে তুলি স্যারের সাথে বাড়িতে ফিরে গেল। মিলি নিজের রুমে তুলিকে নিয়ে গিয়ে অনেক খেললো আর বলল, বাবাই বলো তো আমার মাম্মাম আছে, কিন্তু কোথায় হারিয়ে গেছে? তুলি মিলিকে জড়িয়ে ধরলো আর সান্ত্বনা দিল। মিলিকে বলল, মনে কষ্ট নিও না, আমারও বাবাই নেই, কিন্তু আমার মাম্মাম খুব ভালো, আমাকে অনেক ভালোবাসে। আপু স্কুলে গিয়ে জানতে পারলো তার মেয়ে ডক্টর মেঘ চৌধুরী নিয়ে গেছে। কথাটা শুনে আপু কিছুটা নিস্তব্ধ হয়ে রইল। কিছুক্ষণ পর ভেবে দেখল মেয়েকে ছাড়া তার পক্ষে থাকা সম্ভব নয়। তাই সমস্ত দ্বিধাবোধ কাটিয়ে ছুটে স্যারের বাড়িতে আসলো। বাড়ির কয়েকগুল বেজে উঠলে উৎসাহ নিয়ে এগিয়ে দরজাটা খুলে স্যার প্রিয়াকে দেখতে পেল। প্রিয়া তার 2 বছরের ছেলেকে নিয়ে এসেছে বেড়াতে। কাল প্রিয়ার ছেলের জন্মদিন, তাই ইনভাইট করতে এসেছে। প্রিয়ার কণ্ঠ শুনে মিলি খুব খুশি। রুম থেকে ছুটে এসে প্রিয়ার সামনে দাঁড়ালো। দরজার কাছে আপু এসে দেখতে পেয়ে বলল মিলিকে থামতে। স্যার মুখটা ঘুরিয়ে আপুকে দেখে এগিয়ে আসলো। খুশিতে স্যারের চোখে পানি টলমল করছে। আপু নিজেকে নিয়ন্ত্রণ করে প্রিয়ার দিকে তাকালো। ওর কোলে ছোট্ট একটা ছেলেকে দেখে ভাবলো ওটা প্রিয়া আর স্যারের সন্তান। স্যার আপুকে জড়িয়ে ধরতে যাবে, তখনই আপু স্যারের সামনে বসে পড়ল। শাড়ির আঁচল উঠিয়ে স্যারের মুখের দিকে তাকিয়ে বলল, আমার তুলিকে তুই দিয়ে দে মেঘ, ওকে ছাড়া আমি বাঁচবো না। এতগুলো বছর ধরে শুধু ওর জন্য আমি বেঁচে আছি। দুনিয়ার আমার কিছু নেই তুলি ছাড়া। মিলি ছবিতে ওর মাম্মামকে দেখেছে, তাই চিনতে পেরে এগিয়ে এসে মাম্মাম বলে ডাকে। আপু মিলিকে জড়িয়ে ধরে স্যারের দিকে তাকিয়ে বলল, আমি আমার একটা সন্তানকে হীরের কোলে তুলে দিয়ে নিজের পাপ মোচন করেছি, আরেকটা সন্তানকে হারাতে চাই না। তুই তোর জীবনে অনেকটা এগিয়ে গেছিস, দেখে ভালো লাগলো। আমি জানি তুই ভালো থাকবি। প্রিয়ার দিকে তাকালে আর প্রিয়া বলল, আপু আমি বুঝতে পারছি না তোমাকে কি বলে ধন্যবাদ দেব। তুমি এই পরিবারটাকে এভাবে সামলাচ্ছ। যাই হোক, এই বাড়িটা কখনো আমার জন্য ছিল না। স্যারের এবার খুব রাগ হয়ে গেল। আপুকে উঠিয়ে দাঁড় করে আপুর গালে কষিয়ে এক চড় মেরে বলল, অনেক ভুল করেছিস, আর না নিজেকে খুব মহান মনে করিস। পাপ মোচন করেছিস তাই না? পাপ মোচন, তো সব ভুলের শাস্তি সারাটা জীবন শুধু আমাকেই পেতে হয়েছে তোকে ভালোবাসি বলে। এখন তুই শুনে রাখ, তোর সন্তান আমার কাছেই থাকবে। তুই যদি এতই চাস নিজের সন্তানকে, তাহলে এ বাড়িতে থাকবি, না হলে চলে যাবে। জাস্ট দেখেছেন নূর ম্যাম, স্যার আপনাকে কতটা ভালোবাসে। চাইলে আপনার থেকে দূরে থেকে ভাবতে পারতো না, এজন্য বারবার আপনাকে ক্ষমা করে দেয়। স্যারকে আর কষ্ট দিয়েন না ম্যাম, সেদিন যা হয়েছে তার জন্য আমি লজ্জিত। আমি আমার ভুলের জন্য আপনার কাছে ক্ষমা চাচ্ছি। প্লিজ স্যারকে আর কষ্ট দিবেন না। আপু কিছু বলতে যাবে, এমন সময় তুলি বেরিয়ে এসে আপুকে দেখে মাম্মাম বলে ডেকে উঠল। আপু তুলির দিকে আর একবার মিলির দিকে তাকালো। এমন সময় আমি আবির চৌধুরীর সাথে বাড়িতে আসলাম আর আপুকে দেখে বললাম, তোমার 2 মেয়ে আপু। আপু আমাকে জড়িয়ে ধরে বলল, কেমন আছিস? ও তো তোর সন্তান, তোর পরিচয় বড় হওয়ার কথা, আমাকে কেন মাম্মাম বলছে? বৌমা, আমি না হয় একটা ভুল করেই ফেলেছি, তার জন্য আমার ছেলেটাকে আর কষ্ট দিও না। আমাকে আমার দাদু ভাইয়ের কাছ থেকে দূরে রেখো না। আমি জানতাম তুমি খুব জেদি, কিন্তু এইভাবে মেঘ ছেড়ে চলে যাবে কখনো ভাবতে পারিনি। আবির চৌধুরী হাত জোর করে ক্ষমা করে দিতে। এটা কি করছেন বাবা? প্লিজ আমাকে লজ্জা দিবেন না। আমি আপনার দাদু ভাইদের আপনার কাছে রেখে গেলাম, ওরা আপনার সাথে থাকুক। আমি চলে যাচ্ছি। একটা মেয়ে হয়ে অন্য একটা মেয়ের স্বামীর ভাগ নিতে আসিনি আমি। প্রিয়াকে বললো তুমি খুব ভালো, তাই আমাকে মেনে নিয়েছো, কিন্তু আমি চাই না তোমার জীবনটা নষ্ট হোক আমার জন্য। আমি আপুকে নিচের দিকে ঘুরিয়ে নিয়ে বললাম, পাগল হয়ে গেছে তুমি? কি সব বলছো?
তোমার মনে হয় স্যার আবার বিয়ে করবে? যেই স্যার তোমার ক্যান্সার হয়েছে জেনেও তোমার প্রতি একটুও কমেনি ভালোবাসা তার, সে তোমার অনুপস্থিতিতে অন্য কাউকে বিয়ে করবে? তুমি চলে যাওয়ার পর তোমার সিগনেচার করা ডিভোর্স পেপার ছিঁড়ে নিজের বাবার মুখে ছুঁড়ে মেরেছিল স্যার। তোমাকে বলা প্রতিটা কথার জন্য নিজের বাবাকে দোষারোপ করেছে, নিজেকে বন্দি করে রেখেছিল স্যার। আমি তোমার সন্তানকে নেইনি আপু। স্যারের অবস্থা দেখতে পারছিলাম না আমরা কেউ। ধীরে ধীরে নিজেকে শেষ করে দিচ্ছিল। আমার আর হৃদের মনে হয়েছিল এই সন্তানটাকে পেলে এর জন্য অন্তত বাঁচবে। ঠিক তাই হয়েছে। মিলিকে পেয়ে নিজের দেহে প্রাণ খুঁজে পেয়েছে, মিলির জন্য নিজেকে সামলাচ্ছে। আর ওই মানুষটাকে তুমি আবার ছেড়ে চলে যেতে চাও? মিলি আপুকে জড়িয়ে ধরে বলল, ম্যাম, আমার বিয়ে 7 বছর আগে হয়েছে। এটা আমার আর স্যারের সন্তান নয়, এটা আমার আর আমার স্বামীর সন্তান। আপনার বুঝতে হয়তো ভুল হয়েছে। আপু সব শুনে মিলির মাথায় হাত রাখলো। স্যার বলে উঠলো, কেউ আর কিচ্ছু বলছে না, কেউ আর কিচ্ছু বলবে না। ওর চলে যেতে মন চাইলে যাক চলে। কথাটা বলে স্যার নিজের রুমে চলে গেল। মিলিকে জড়িয়ে ধরে সারা মুখে চুমু দিয়ে আপু বলল, কোথাও যাব না আমি। তারপর আপু স্যারের রুমে গেল স্যারের রাগ ভাঙাতে। হৃদকে ফোন করে আপু আর তুলি ফিরে আসার কথা বললাম। হৃদ খুব খুশি হলো। আমি বাড়িতে এসে ছুটে হৃদের কাছে গেলাম। জানালার পাশে দাঁড়িয়ে আছে হৃদ, আর ওই আকাশটা দেখছে। ভাবছে সেদিন যদি আমাদের সন্তানটা বেঁচে থাকতো তাহলে আজ আমরা মা বাবা হতাম। কথা বলতে বলতে হৃদকে ঘুরিয়ে দেখলাম, ওর চোখে পানি। আমার হাতটা শক্ত করে চেপে ধরে বলে উঠল, আমাকে ক্ষমা করে দে হির। আমি অন্য হাতে হৃদের হাতটা ধরে বললাম, সরি বলো না হৃদ, তোমার কোনো দোষ নেই, সব দোষ ভাগ্যের। তুমি আমার সাথে আছো, আর কিচ্ছু চাই না। হৃদকে ওষুধ খাইয়ে শুয়ে দিলাম আমি। আপনারা হয়তো ভাবছেন হৃদের কি হয়েছে? তেমন কিছুই না, ওই একটু ঠান্ডা জ্বর। তবে হ্যাঁ, আমি কিন্তু আবারও মা হয়েছি। তবে প্রথম সন্তানের কথা কি ভোলা যায়? আমার আর হৃদের সন্তান তুর্য। তুর্যর বয়স এখন 7 বছর। কিন্তু কথায় আছে না, বাপ কা বেটা। হৃদের রাগ যেমন সবসময় নাকের ডগায় থাকে, ঠিক তেমনই তুর্যরও, বরং তুর্য একটু বেশি রাগী। তাই আমি চাই ওর জীবনে এমন একটা দুষ্টু মিষ্টি বউ আসুক যে তুর্যকে খুব ভালোভাবে ভালোবেসে সামলাতে পারবে।